আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং অবশ্যই সাংবাদিক ও কলামিস্ট গোলাম মাওলা রানী। জনাব গোলাম মাওলা রানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনার কাছে যে বিষয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামে একটা দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। র্যাবের অস্থায়ী ক্যাম্পে ইউনুস বাহিনী বা কথিত রোকন বাহিনীর সদস্যরা এই ধরনের হামলা ঘটনা ঘটিয়েছে। আহ এটিকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি মন্তব্য করেছেন যে গত ১৭ বছরে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার তেমন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, তাই এই ধরনের হামলা। আসলে এটি বলে এই ধরনের দুর্ধর্ষ হামলাকে পাশ কাটানোর কোনো সুযোগ আছে কিনা? একই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন, তিনি আসলে ১৭ বছর বলতে কোন ১৭ বছরকে বুঝিয়েছেন? আমি বুঝতে পারিনি। আপনি ধরতে পারছেন কিনা আমি জানি না। ওয়ান লীগের সরকারের ২ বছর সহ আওয়ামী লীগের ১৫.৫ বছর, নাকি আওয়ামী লীগের ১৫.৫ বছর সহ ডক্টর ইউনূসের ১.৫ বছরকে উনি কাউন্ট করছেন? ধন্যবাদ পন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত জনাব সালাউদ্দিন সাহেব চমৎকারভাবে কথা বলেন, কিন্তু পার্লামেন্টে ওনার যে বক্তব্য সেটা সংবিধান নিয়ে বা পুঁথিগত যে সকল বিদ্যা সেই সকল বিষয় নিয়ে কথা বললে পয়েন্টিফাই এবং শুনতে ভালো লাগে, কিন্তু ওনার মন্ত্রণালয় বা অন্য যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললে উনি প্রায়ই এলোমেলো করে ফেলেন। পূবের চাঁদ পশ্চিমে নিয়ে যান এবং দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যান। এতে করে উনিও নিজেও বিপদে পড়েন, ওনার নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিব্রত বোধ করেন। এর কারণ হলো তাকে তো আসলে বর্তমান সরকার একেবারে সর্বোচ্চ মর্যাদায় রেখেছে। ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তিনি তারেক রহমান সাহেবের শিক্ষক, তার উপর তারেক রহমান সাহেবের ছায়া। তো সব মিলিয়ে ওনার আসলে অনেক সতর্কভাবে কথাবার্তা বলা উচিত। এই কারণে বলা উচিত, আমি প্রথমেই বলি, চট্টগ্রামে যে একটা দুর্ধর্ষ জায়গা আছে জঙ্গল সলিমপুর, এটা কিন্তু এই ইউনূসের জামানাতে আমরা এই প্রথম সাধারণ মানুষ দেশবাসী জানতে পারলো। কিন্তু এর আগে কিন্তু ব্যাপকভাবে ওখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বা ওখানে মারাত্মক কিছু একটা হয়েছে। আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকটা অপারেশন হয়েছে সাকসেসফুলি, এবং সেখানে যা কিছু হয়েছে সবগুলো পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি মিলিটারি অপারেশন হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ অপরাধীরা পালিয়ে গেছে, শাস্তি পেয়েছে এবং ধরা পড়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সফল হয়েছে তখন এই বিষয়গুলো কখনোই আমাদের জাতীয় নিউজ হয়নি। কিন্তু ইউনূসের জামানাতে প্লাস এই সময়টিতে বারবার মনে হচ্ছে যে ওখানে যারা আছে তারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এটা নিঃসন্দেহে এই গত ২ বছর ধরে যারা এই দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এবং এই সময়টাতে হয় সরকারের দোষ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দোষ, অথবা ওখানে যারা মাতুব্বরি করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তারা দেশ এবং বিদেশ থেকে জঙ্গল সলিমপুরকে একটা দুর্গ বানানোর জন্য নানা রকম লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছে। আদারওয়াইজ একটা রাষ্ট্রকে, একটা ছোট এলাকা, একটা রাষ্ট্রকে এইভাবে চ্যালেঞ্জ জানানোর শক্তি তাদের কখনই হতো না। এই ধ্রুব সত্যটি দেশের যারা সাধারণ মানুষ তারা বুঝেন, কিন্তু সালাউদ্দিন সাহেব কেন বুঝেন না, এটা আমার যথেষ্ট সন্দেহ মনে হয়। আপনারা জানেন যে একটা ডিপ স্টেট চট্টগ্রামকে কেন্দ্র করে, গ্রেটার চট্টগ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই ডিপ স্টেটের যে কথাবার্তা আমি 2014 সনে শুনে আসছি, যে বান্দরবনে গেলাম, সে বান্দরবনে আওয়ামী লীগের যিনি সভাপতি না সেক্রেটারি, ওনার নাম মুজিবুর রহমান বা মুজিব ভাই নামে সবাই চিনেন, অত্যন্ত জনপ্রিয় এবং পুরো পার্বত্য জেলায় যাকে বলা হয় দ্বিতীয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের জামানাতে। তো তিনি অনেকগুলো কথা আমাকে বলছিলেন ওই সময়টিতে, যে এখানে এইভাবে কুকিচিন থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র গ্রুপ প্রায় 10,000 থেকে 11,000 অস্ত্রধারী গ্রুপ ওই 2014-15 সনে সেখানে কাজ করে আসছিল, এবং সেটা এখন আরো অনেক বেড়েছে। এদের মধ্যে থেকে একটা গ্রুপ পাহাড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আরেকটি গ্রুপ রাজনীতি করে, আর একটা গ্রুপ দেশের বাইরে পতাকা স্বাধীন ওই পাহাড়ের একটা স্থান জুম ল্যান্ড করার জন্য তারা কিন্তু একটা আলটিমেটলি কাজকর্ম
তারা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো এটা নিয়ে সেনাবাহিনী, পুলিশ, তারপরে শেষ ওখানে যারা বিজিবি আছেন সবার সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে ওরা ওই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ওখান থেকে অনেক লোককে তারা শিক্ষিত করে এই দীর্ঘমেয়াদে ঢাকা শহরে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা এখন তাদেরকে অনেক কৌশলগত জায়গাতে দেখতে পাচ্ছি। মানে এই যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের পলিটিক্যাল উইংস আছে, মিলিটারি উইংস আছে, তাদের চাঁদাবাজি সমস্ত কিছু আছে। এখন যখন একটা প্রতিষ্ঠান ধরেন খুব দুর্বল অবস্থানে থাকে, তখন তারা গহীন অরণ্যে থাকে, আর সেখান থেকে যখন তারা শক্তিশালী হয়, তারা ধীরে 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 তারা করে কি লোকালয়ের কাছাকাছি আসে। তখন এখন যে অবস্থা হচ্ছে, দেখবেন যে এই গ্রুপটির একটা বিরাট অংশ কক্সবাজার শহর তারা নিয়ন্ত্রণ করছে, টেকনাফ এবং রোহিঙ্গা শিবিরগুলোতে এরা নিয়ন্ত্রণ করছে। এবং আমার যেটা জানি, ওই খাগড়াছড়ির যে ওয়াদুদ সাহেব আছেন, তার সাথে আমার কথাবার্তা হলো, ওখানেও এদের তৎপরতা, খাগড়াছড়িতে, বান্দরবন, রাঙামাটিতে একেবারে শহর পর্যায়ে এদের তৎপরতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবং এই উইংসটি চট্টগ্রাম এলাকাকে কেন্দ্র করে, সেই চট্টগ্রাম এলাকা কেন্দ্র করে শহরের কাছের সবচেয়ে দুর্গম যে এলাকা, সেটা হলো জঙ্গল সলিমপুর, সেখানে তারা অবস্থান নিয়েছে। এবং সেখানে যদি তারা অবস্থান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, সেখানে তারা অবস্থান নিয়ে যদি ক্যান্টনমেন্টকে টার্গেট করে, নৌবাহিনী সদর দপ্তরকে টার্গেট করে, সেখানে ভাটিয়ারিকে টার্গেট করে, সেখানে তারা যদি চট্টগ্রাম বন্দর টার্গেট করে যে কোনো একটা অপতৎপরতা চালায়, এবং এর সঙ্গে যে সকল দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে বলে আমরা মনে করি যে এদের সঙ্গে বিভিন্ন দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে, তাহলে এটা এরকম ঘটনা ঘটবে। সলিমপুরে এই ঘটনা ঘটবে, একের পর এক ঘটনা ঘটবে। এখন এই বিষয়গুলো যে আমি বললাম, দেখেন আমি একজন সাধারণ মানুষ, আই এম নট এ মিলিটারি এক্সপার্ট। তা আমি এই তথ্যগুলো আমার কাছে আছে 2014 থেকে, এবং এটা আমি শুধু আপনার কাছে বলছি না, আমি বাংলাদেশ প্রতিদিনই আবার এগুলো নিয়ে একাধিকবার কিন্তু মানে উপসম্পাদকীয়, হ্যাঁ হ্যাঁ, কলাম লিখেছি আওয়ামী লীগ জমানাতে। তো কাজী জনাব সালাউদ্দিন সাহেবের উচিত, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়ে বোঝা যে এই যে জঙ্গল সলিমপুরে হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতা বাড়লো, এতটা বাড়লো যে এখন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই জঙ্গল সলিমপুরের নাম জানে, নাম্বার 1। নাম্বার 2 হলো, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে 2টো পুলিশ একাডেমি তৈরি করা হবে, র্যাবের ঘাঁটি তৈরি করা হয়েছে, এমনকি যৌথ বাহিনী, মিলিটারি সহ সেখানে করা হবে। ইট মিনস যে এখানে কেবলমাত্র কিছু লোক চুরাকারবারি করে বা কিছু লোক এখানে সন্ত্রাসী করে, নট লাইক দ্যাট। এটাকে কেন্দ্র করে বড় কিছু, আরো বড় কিছু হচ্ছে। এই সকল কথা একটু ইন্টারাপ্ট করি। আরো বড় কিছু বলতে আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করছেন, যিনি শেখ হাসিনা বলে গিয়েছিলেন খ্রিস্টান রাজ্য তৈরি হতে পারে বাংলাদেশের কিছু অংশ নিয়ে? আমরা দেখলাম যে কদিন আগে আরাকান আর্মি চট্টগ্রামে একটি অংশকে তাদের ম্যাপের মধ্যে সংযোজন করেছে। এবং আরেকটু মনে করিয়ে দিলে, গত মাসখানেক আগে দিল্লি থেকে ইউক্রেনের 6 জন নাগরিক এবং মার্কিন এক নাগরিক আটক হয়েছেন। তারা নাকি মিজোরাম থেকে আরাকান আর্মির কাছে ড্রোন টোন ইত্যাদি ইত্যাদি সরবরাহ করছিল, মানে সমরাস্ত্র। এবং দিল্লি পুলিশ যেটি জানিয়েছে, তাদের বিচ্ছিন্ন একটি রাষ্ট্র গড়ে তোলার একটি পরিকল্পনা ছিল, মানে শেখ হাসিনা আরো 2 বছর আগে যে বলে গিয়েছেন। আর সেগুলোর সাথে কি আমরা এই বিষয়গুলো মেলাবো? মানে আপনি কি সেদিকেই মিন করতে চাচ্ছেন? না, এখানে শেখ হাসিনার কথা মিলানো দরকার নেই। মিলানো দরকার নেই কারণ হলো, যেখানে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মি ওয়ান অফ দ্য টপ 10, ওখানে এরকম আরাকান আর্মির মতো 10টা গ্রুপ আছে। 10টা গ্রুপ আছে, এই সশস্ত্র 10টা গ্রুপ, যাদের মধ্যে কিছু পাহাড়ি উপজাতি আছে। মায়ানমারের ভিতরের 3টি গ্রুপ, অর্থাৎ আরাকান আর্মি, তাদের প্রতিদ্বন্দ্বী আরসা, এবং আরসার সাথে সাথে আবার কুকিচিন যে বিদ্রোহী গ্রুপটা আছে, সেই গ্রুপ, অর্থাৎ 3টা সশস্ত্র গ্রুপ। এখানে তারা পারস্পরিকভাবে বাংলাদেশের এই ল্যান্ড ব্যবহার করে কাজ করছে। আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশের কয়েকটি ইসলামিক গ্রুপ, তথাকথিত নিষিদ্ধ ইসলামিক গ্রুপ, প্লাস এমনি রাজনৈতিক গ্রুপ, এদের সাথে এদের ভালো সম্পর্ক আছে। অনেকগুলো প্রতিষ্ঠান পাহাড়ে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান ওই পাহাড়ের মধ্যে আছে, সেখানে এদের তৎপরতা সীমাহীন। ফলে
এই বিষয়গুলো এদের উইংস এখন ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, এদের উইংস আরো উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। সো ইটস নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ অলসো এ পলিটিক্যাল প্রবলেম অ্যাট দিস মোমেন্ট। এবং এদের এই যে বললাম যে 10টা সশস্ত্র গোষ্ঠী, এদের সঙ্গে চীনের যোগাযোগ আছে, এদের সঙ্গে মায়ানমারের যোগাযোগ আছে, এদের সঙ্গে ভারতের যোগাযোগ আছে। এখন এদের সঙ্গে সবার মুরব্বী হিসেবে আমেরিকা এদের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদের সঙ্গে তালেবানের সংযোগ আছে, এদের সাথে তেহরিকি পাকিস্তান যে তালেবান আফগানিস্তান টিটিপি, হুম। এদের সাথে সংযোগ আছে। সব মিলিয়ে মানে এই বিষয়টি কেবলমাত্র জঙ্গল সলিমপুরের বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী গ্রুপ নয়, ইটস এ আচ্ছা। চেইন, ইটস এ কমান্ড। ফলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। এবং ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু এটা যদি আমরা ক্যান্সার হয়েছে শরীরে, এটাকে যদি আমরা গোপন করি যে লোকজন বলবে কি এই লোকটার ক্যান্সার হলো কি করে, এটা ব্যাপার না। এটা দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে, বহু বহু বছর ধরে এটা চলে আসছে। তো সেই দিক থেকে ওখানকার যে বাস্তব সমস্যা, সেই বাস্তব সমস্যার জন্য যেখানে অপারেশন দরকার সেই অপারেশন দরকার। আর আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা সবেমাত্র শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন, যে 2 ফুটা হোমিওপ্যাথিক ওষুধ খেলে ধীরে ধীরে এটা ভালো হবে। সো ইটস ভেরি আনফেয়ার, এবং এটা উনি নিজে বিপদে পড়বেন এবং ওনার যে নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিপদে পড়বেন। জিনিসটা এত সহজ নয়। আমাদের সাপ্লিমেন্ট কোশ্চেনটি ছিল যে 17 বছর কাউন্টিংটা কিভাবে হচ্ছে, মানে ধরে নিলাম তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধরে নিলাম এখন হলো কি, না না, এখন আমি দেখলাম যে মানুষের মানে এখন যেটা হচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যে কোনো কারণ হোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাসুরের মতো সম্মান করছেন, ভীষণ রকম সম্মান করছেন, তাকে কষ্ট দিতে চাচ্ছেন না। এখন এটাকে আমি ভাসুরও বলবো না, দাদু বলবো না, আরো কিছু বলবো, চাচা মিয়া বলবো, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপির যারা সব লোকজন আছে না, তারা সবাই ওনাকে ভীষণ রকম সম্মান করে এবং তাকে তার প্রতি কৃতজ্ঞ। ফলে কি হলো, এই হামের যে বিষয়টি, যেটা শিশু মৃত্যুর যে ঘটনা বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে, তো এই সকল বিষয়ে ওনার দায় দায়িত্ব মানে যাকে বলা হয় কমানোর জন্য বা ওনাকে মানে সার্টিফাই করার জন্য, ওনাকে কলঙ্ক মুক্ত করার জন্য এখন অনেকেই দেখলাম যে সেই আওয়ামী লীগ জমানাকে টানছে। যে শুরুটা হয়েছিল আওয়ামী লীগ থেকে। আমি দেখলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি একেবারে প্রথমে বিদ্রোহী কবি নজরুলের মতো বলে ফেললেন যে নির্মম নিষ্ঠুর ভাবে সমস্ত জিনিস এই আওয়ামী লীগ জামানাতে কোনো সমস্যা ছিল না, সমস্ত শুরুটাই হয়েছে নূরজাহান বেগমের দ্বারা। আজকে সামাজিক মাধ্যমে দেখলাম যে তিনি এটা বলছে যে এটা আসলে আওয়ামী লীগ জামানা থেকে ইউনিসেফ এই সমস্ত কথাবার্তা বলছে। তো এই বিষয়গুলো আসলে সরকারের নেতিবাচক দিক। যখন ইউনিসেফ বলবে যে না আওয়ামী লীগ জামানাতে আমাদের কোনো সমস্যা ছিল না, আওয়ামী লীগ জামানাতে আমাদের সমস্যা ছিল না, আমাদের সমস্যা হয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা থেকে, এটা বলবে, দেখবেন খুব দ্রুত বলবে। তখন এই যে জনাব যেটা স্বাস্থ্যমন্ত্রী তখন কি বলবেন? একইভাবে এই যে জঙ্গল সলিমপুরের যে কথাটা আমি আপনাকে এখানে বললাম, যে ঘটনাটা আমি জানি, ফলে তিনি যেভাবে 17 বছর বা 16 বছর যে জিনিসগুলো বলছেন যে নট লাইক দ্যাট, ওই পুরো সময়টাতে বাংলাদেশের জঙ্গিবাদ, শেখ হাসিনার জমানাতে বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের উগ্রবাদ, এটা অলমোস্ট 90% নিয়ন্ত্রিত ছিল। আবার অনেকগুলো ঢাকাতে নাটক হয়েছে, জঙ্গিবাদের কথা বলে অনেক নিরীহ মানুষকে অত্যাচার করা হয়েছে, এটা সঠিক, এতে কোনো অস্বীকার করার ব্যাপার নেই। কিন্তু তারপরেও যেটা হলো, শেখ হাসিনা পুরো জমানাতে পুরো পরিস্থিতি, সেটা জঙ্গল সলিমপুর হোক কিংবা বান্দরবন হোক, খাগড়াছড়ি হোক, ওখান থেকে হঠাৎ করে মানে একেবারে গভীর জঙ্গল থেকে বের হয়ে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিরাট নেতা হয়ে যেতে পারেনি, যে এরকম অবস্থা হয়নি। কিন্তু এই জিনিসগুলো অতি দ্রুত ঘটে গেছে গত 2 বছরে। তো কাজে এই বিষয়গুলো ইচ্ছা করলে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না, এটা সম্ভব না, এটা ইম্পসিবল, ইটস এ লাইং। এই বিষয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। তাহলে যা কিছু শোনা যাচ্ছে সেটি শেখ হাসিনা আগে থেকে মন্তব্য করুন বা তার সোর্স থেকে বলুন আর না বলুন, আপনি যা দেখছেন এবং ভূ রাজনৈতিক যে খেলাগুলো চলছে সেই জায়গা থেকে ষড়যন্ত্রটা খুবই গভীর জায়গায় এবং ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেটের সঙ্গে মানে পশ্চিমা ডিপ স্টেটটাও জড়িত। বিষয়টি কি আপনি বলতে চাইবেন বা দেখছেন কিনা? সঙ্গতের কারণে এখানে
3 থেকে 4টি বিষয় আছে। একটা বিষয় হলো যে পার্বত্য এলাকাকে কেন্দ্র করে বার্মা অ্যাক্ট অনুযায়ী বার্মার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী শাখা রাজ্য গড়ে তোলা, এটা গেল একটা। আর শেখ হাসিনা যেটা বলেছেন সেটা হলো বার্মা অ্যাক্টের বাইরে গিয়ে এই যে আমাদের পার্বত্য জেলা ইনক্লুডিং চট্টগ্রাম সহ অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন থেকে শুরু করে আরাকান রাজ্যের একটা বিরাট অংশ এবং ভারতের একটা অংশ, এই অংশকে নিয়ে অর্থাৎ ভারতের যে মণিপুর রাজ্য সেটার একটি অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান রাজ্য পূর্ব তিমুরের মতো গড়ে তোলার আর একটা প্ল্যান। তো এখানে ধরুন আপনি মার্কিন ডিপ স্টেটের যে মানে রেজিম চেঞ্জ, বাংলাদেশের রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জ হলো বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা। তো সেই খণ্ড বিখণ্ড করলে যদি আরাকানে ওদের একটা স্বতন্ত্র ভূমি হয়ে যায় এবং সেটা হবে অ্যাবসলিউটলি আরাকান আর্মির জন্য। তা আরাকান আর্মির বাইরে যে অন্য যে সশস্ত্র গোষ্ঠীগুলো থাকবে তাদেরকে তো আরাকান আর্মি থাকতে দিবেন না সেখানে। তো তাদেরকে রাখার জন্য তাদেরকে আবার আলাদা একটা জায়গা দরকার। এখন যদি আপনি আরসার সাথে বলেন, রোহিঙ্গাদের সাথে বলেন, তাদের সাথে তো আরাকান আর্মি মিল নাই। এখন তো আরসা, তারপরে শেষে রোহিঙ্গাদের মুসলিম যে গ্রুপগুলো আছে তাদের সঙ্গে তো আমেরিকা কাজগুলো করছে। ফলে এখানে আসলে দুটো, একটা হলো আরাকানের ভিতরে অ্যাবসলিউটলি আরাকান আর্মির জন্য একটা তারা রাষ্ট্র করবে, আর পূর্ব তিমুরের মতো একটা গোঁজামিল দিয়ে আমাদের বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন, মণিপুরের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লোক আরাকান থেকে, মংডু থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের মধ্যে আসে তাদেরকে কেন্দ্র করে সেখানে আর একটা খ্রিস্টান রাষ্ট্র, সেই খ্রিস্টান রাষ্ট্র করার জন্য যে তৎপরতা, ফলে ওই অঞ্চলে দুটো তৎপরতা চলছে উইদিন, মানে আরাকানের মানে মধ্যে এবং আরাকানের কিছু অংশ নিয়ে, তারপরে শেষে ভারতের কিছু অংশ নিয়ে এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে আর একটা খ্রিস্টান রাষ্ট্র, এই দুটো চলছে। থার্ডলি হলো যেটাকে আমরা ডিপ স্টেট বলি, ওটা হলো মানে বার্মা অ্যাক্টের ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট। আর থার্ডলি যেটা স্টেট হলো তারা এই ঢাকাকে কেন্দ্র করে এমন একটা সরকার তারা গড়তে চাচ্ছে যে সরকারটি অ্যাবসলিউটলি আমেরিকার তাবেদার হবে। এবং যেহেতু তারা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ওই পুরো এলাকাটাকে নিয়ে চক্রান্ত করছে, এর প্রেক্ষিতে যে জিনিসটা হচ্ছে যে এই বাংলায় ওই চট্টগ্রামের যে সমুদ্র থেকে শুরু করে টোটাল যে যা কিছু আছে এটা মংলা, এবং ওই যে আমাদের যে খেপুপাড়া কুয়াকাটা ওই এলাকাতে যে ডিপ সি পোর্ট হয়েছে, এদিকে এগুলো সরিয়ে এনে চট্টগ্রাম বন্দরটাকে ওদের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কিন্তু কাজ করছে। কারণ এই কাজগুলো করার জন্য তাদেরকে বাংলাদেশের মানে পুরো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিকে একটা ঘুঁটা দিতে হবে। সবগুলো দুর্বল হয়ে যাবে, যে যার অবস্থান থেকে ফকিরের মতো নিজের পেট নিয়ে চিন্তা করবে, দেশ নিয়ে তাদের আর চিন্তা করার সময় থাকবে না। তো এইভাবে আসলে পুরো বাংলাদেশকে নিয়েই কিন্তু একটা চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্তের জায়গাতে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে হোয়াট ইজ হ্যাপেনিং, এই সর্বনাশের যে খেলা চলছে সেই খেলাটাকে বুঝতে হবে। এখানে কোনো অবস্থাতে আওয়ামী লীগও নাই, বিএনপি নাই। এখানে আওয়ামী লীগ থাকলে একই অবস্থা খেলাগুলো চলতো, এখন বিএনপির জামানাতে, ইউনূসের জামানাতে চলছে। আগামীতে এই খেলাটা বন্ধ করার জন্য খুব বড় মানের দার্শনিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ছাড়া, মানে উদারতা ছাড়া আপনি একে খুশিয়ে ওকে বাদ দিয়ে, একে বিদেশে পাঠিয়ে, ওকে জঙ্গি বলে, ওকে জামাতকে বলে, ওকে হেফাজত বলে বিভক্তি তৈরি করে আপনি এই যে এখন বাংলাদেশকে কেন্দ্র করে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত মোকাবেলা করতে পারবেন না, শেষ হয়ে যাবেন।